জীবনে এক সময় এমন মোড় আসে যেখানে আমাদের দুটি জিনিসের মধ্যে শুধু একটি বেছে নিতে হয়, ভয় বা স্বাধীনতা। আমরা সবাই আমাদের নিজের ছোট ছোট দুনিয়ায় বেঁধে আছি। কারো দুনিয়ায় টাকার ভয়, কারো দুনিয়ায় মানুষের বিচার সমালোচনার ভয়, কারো ভেতরে ভবিষ্যতের ভয়, আর কারো ভেতরে ব্যর্থতার ভয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই ভয় ধীরে ধীরে আমাদের হাড়ের ভেতর পর্যন্ত শিকড় গেড়ে বসে। আমরা টেরও পাই না যে আমরা আর নিজের জীবনের মালিক নই, বরং ভয়ের ভাড়াটিয়া হয়ে গেছি। কিন্তু একজন ছেলে ছিল, নিউ ইয়র্কের কুইন্সের ভয়ঙ্কর গলিপথ থেকে উঠে আসা এক ছোট্ট শিশু। সে সিদ্ধান্ত নিয়েছিল ভয়ের সামনে মাথা নোয়াবে না। একবার তাকে গুলি লেগেছিল, দ্বিতীয়বারও লেগেছিল, তৃতীয়বারও লেগেছিল, কিন্তু সে থামেনি। তার নাম 50 সেন্ট, আর তার গল্প এতটাই শক্তিশালী ছিল যে বিশ্বের সেরা কৌশলবিদ রবার্ট গ্রিন এতটাই প্রভাবিত হন যে দুজনে মিলে লেখেন দ্য 50th ল, একটি বই যার একটাই নিয়ম: কিছুতেই ভয় পেও না। এই পৃথিবীতে যারা সত্যিকারে এগিয়ে যায় তারা নির্ভীক হয়, বাকি সবাই পিছনে পড়ে থাকে। আজকের এই গল্পে আমরা সেই পথ ধরে হাঁটব যে পথ 50 সেন্টকে গুলির আঘাত থেকে লড়াই করেছে, দারিদ্র্য থেকে তুলে এনেছে এবং তাকে বিশ্বের বিখ্যাত শিল্পী ও ব্যবসায়ীতে পরিণত করেছে। আজ আমরা শুধু 50th ল বুঝব না, আমরা সেটাকে অনুভব করব। ভাবুন তো, কুইন্সের সাউথ জ্যামাইকা স্ট্রিট, রাত গভীর, দূরে কোথাও পুলিশের সাইরেন বাজছে, কেউ ফুটপাতে বসে আছে, কোথাও ড্রাগ ডিল চলছে, আর সেই বিশৃঙ্খলার মাঝে দাঁড়িয়ে আছে 12 বছরের একটি ছেলে, যার চোখে ভয় নেই, ক্ষুধা আছে, স্বপ্ন আছে, আর জীবনকে মুঠোয় ধরার জেদ আছে। তার নাম কার্টিস জ্যাকসন, যাকে পরে পৃথিবী 50 সেন্ট নামে চেনে। তার মা ছিলেন একজন ড্রাগ ডিলার। সে যখন মাত্র 8 বছরের, তখনই তার মা তাকে সেই নিষ্ঠুর পৃথিবীর মুখোমুখি করে দেন, একটি পৃথিবী যেখানে বাঁচাটাই সবচেয়ে বড় নিয়ম। কিন্তু ভাগ্য নিষ্ঠুর হয়। কার্টিস বলে, যখন জীবন আমার সবচেয়ে প্রিয় মানুষকে কেড়ে নিল, তখন বুঝলাম আমার আর ভয় পাওয়ার মতো কিছু নেই। এটাই ছিল প্রথম বড় মোড়। 15 বছর বয়সে সে প্রথম টাকা রোজগার করে, বৈধ পথে নয়, কিন্তু গলির নিয়মে বৈধ। সে ছিল দ্রুত, খুব দ্রুত। প্রতিদিন শত বিপদের মাঝে সে শুধু একটি জিনিসই শিখেছিল: যে দ্রুত ভয় পায় সে দ্রুত মরে। তার আগুনে ভরা গল্প আবারও ভয়ে আঘাত পায়, এবার মানুষের রূপে। একদিন যখন সে দাদির বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তাকে লক্ষ্য করে 9টি গুলি ছোড়া হয়। 9টি। কিন্তু সে বেঁচে যায়। তার কণ্ঠ বদলে যায়, কথা বলার ধরন বদলে যায়, আর তার চিন্তা হয়ে ওঠে কঠিন, তীক্ষ্ণ ও একেবারে পরিষ্কার। জীবন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল, কিন্তু তার সাথে ভয়ের অস্তিত্বই মুছে দিয়েছিল। সে দিনের পর দিন স্টুডিওতে বন্দী হয়ে গান রেকর্ড করত। একটাই লক্ষ্য: আমাকে কেউ থামাতে পারবে না, কারণ আমি ভয় পাই না। কিছুদিন পর এমিনেম তাকে শোনেন, তারপর ডক্টর ড্রে, এবং সবকিছু বদলে যায়। যে ছেলের কাছে একসময় সঠিকভাবে খাওয়ার মতো খাবারও ছিল না, সেই ছেলে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে সাহসী, নির্ভীক মিউজিক আইকন। রবার্ট গ্রিন তার গল্প শুনে বলেছিলেন, এটা শুধু কোনো র্যাপারের গল্প নয়, এটা এক দার্শনিকের গল্প, এক আগুন যে বলে ভয় কিছু নয়। এখন আমরা অধ্যায়ভিত্তিক বুঝব 50th ল আসলে কি বলে এবং কিভাবে আমরা আমাদের জীবনে এটিকে প্রয়োগ করতে পারি। অধ্যায় 1: বাস্তবতাকে গ্রহণ করো। জীবনের শুরু তখনই হয় যখন আমরা ভ্রম, কল্পনা আর মায়াজাল ছেড়ে বাস্তবতার মাটিতে দাঁড়াই। মনের ভেতরের পৃথিবী সবসময় আরামদায়ক, কারণ সেখানে আমরা শুধু সেই জিনিসই দেখি যা আমাদের ভালো লাগে। কিন্তু বাইরের পৃথিবী কখনোই নরম নয়। সেখানে কঠোরতা আছে, শীতলতা আছে, আর সত্যের মতোই তিক্ততা আছে। দ্য 51st ল আমাদের প্রথম যে নিয়মটি শেখায় তা হল রিয়ালিটি বা বাস্তবতাকে যেমন আছে ঠিক তেমন ভাবে দেখা, না কম না বেশি। কিন্তু আসল সমস্যা এই নয় যে পৃথিবী কঠিন। আসল সমস্যা হলো আমরা এটাকে কঠিন মানতে চাই না। আমরা আমাদের মাথার ভিতর এক ধরনের নকল কমফোর্ট জোন বানিয়ে ফেলি, যেখানে সবকিছু খুব সহজ বলে মনে হয়, যেখানে আমরা নিজেরাই নিজেদের গল্প শুনিয়ে বুঝিয়ে দিই সব ঠিক হয়ে যাবে, কাল থেকে সব ভালো হবে, অথচ জীবনে কোনো পরিবর্তনই করি না। যেদিন মানুষ ভ্রম বা ইলিউশনের ওপর বাঁচতে শুরু করে, ঠিক সেদিন থেকেই তার গ্রোথ থেমে যায়। বাস্তবতা অস্বস্তিকর হতে পারে, হ্যাঁ, কিন্তু গ্রোথ বা উন্নতি সবসময় সেই অস্বস্তির অন্য পাশে দাঁড়িয়ে থাকে। কমফোর্ট জোনে কোনো পরিবর্তন ঘটে না, ওটা শুধু শান্ত, স্থির মনে হয়, কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে মানুষকে ফাঁপা করে দেয়।
বাস্তবতা দেখার অর্থ শুধু কি ঘটছে তা দেখা নয়। বাস্তবতা দেখার আসল মানে হলো এগুলো দেখার পরে আমি কি পরিবর্তন আনব। যতক্ষণ না তুমি সত্যিকে স্বীকার করছো ততক্ষণ তুমি জীবনের কোনো স্তরেই এগোতে পারবে না। কারণ ইলিউশনের ওপর নেওয়া সিদ্ধান্তের ফলও ইলিউশনই, খালি, অসম্পূর্ণ, সাময়িক। বাস্তবতা আমাদের কষ্ট দিতে পারে, কিন্তু সেই কষ্টই আমাদের গড়ে তোলে, আমাদের শেখায় পৃথিবী কিভাবে চলে, মানুষ কিভাবে ভাবে, সিস্টেমগুলো কিভাবে কাজ করে এবং এই পৃথিবীতে আমাদের অবস্থান কোথায়। যখন তুমি বাস্তব পৃথিবীকে দেখবে, তোমার মস্তিষ্কের গতি বাড়বে, তোমার ইনস্টিংক্ট ধারালো হবে এবং তোমার সিদ্ধান্তগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। পুরো অধ্যায়ের সার, বাস্তব দেখবে, বাস্তব সিদ্ধান্ত নেবে, বাস্তব সাফল্য পাবে। এটাই সেই প্রথম ধাপ যা মানুষকে নির্ভীকতার পথে নিয়ে যায়। জীবনে এক সময় আসে যখন মানুষ বুঝে যায় দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। কারো কষ্ট অন্য কেউ পুরোপুরি অনুভব করতে পারে না, কারো লড়াই অন্য কেউ লড়তে পারে না, কারো ভবিষ্যৎ অন্য কেউ কাঁধে তুলে বহন করতে পারে না। এই সত্য 50 সেন্ট খুব ছোট বয়সেই বুঝে গিয়েছিল। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতার শক্তি তৈরি হয় এখান থেকেই, যখন আশা ভেঙে পড়ে না, বরং নিজের ভরসায় স্থির হয়ে যায়। মানুষ শক্তিশালী হয় তখনই যখন সে বোঝে তার কাছে সত্যিকারের যা আছে তা হলো সে নিজেই, আর সেটাই যথেষ্ট। পৃথিবীতে ডিপেন্ডেন্সিকে অনেকেই কমফর্ট মনে করে, কিন্তু আসলে সেই ডিপেন্ডেন্সি মানুষকে দুর্বল করে দেয়। যখন আমরা ভাবি কেউ না কেউ সামলে নেবে, পথ সহজ করে দেবে, সমস্যার সমাধান করবে, তখন আমরা নিজের শক্তিকেই নষ্ট করি। সেলফ রিলায়েন্স নীরব এক শক্তি যা মানুষকে ভিতর থেকে স্থির করে। যখন তুমি জানো যাই হোক না কেন তুমি লড়তে পারবে, সামলাতে পারবে, আবার উঠতে পারবে, তখন তোমার আত্মবিশ্বাস, দৃষ্টি সবকিছু বদলে যায়। জীবন তাদের নয় যারা অন্যের ওপর ভর করে, জীবন তাদের যারা নিজে দাঁড়াতে পারে। সেলফ রিলায়েন্স মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং বোঝা যে তোমার শিকড় তোমার ভিতরেই, বাইরে নয়। একবার নিজের ওপর নির্ভর হতে শিখলে কোনো ঝড় তোমাকে ফেলতে পারবে না। ভয় খুব অদ্ভুত জিনিস। এটা যতটুকু দেখা যায় তার চেয়ে বেশি গভীর ও ধূর্ত। তুমি একে উপেক্ষা করলে এটি বাড়বে, চাপা দিলে অন্য রূপে ফিরে আসবে, আর এড়িয়ে চললে এটি তোমার পিছু ছাড়বে না। ভয়কে হারানোর একটাই উপায়, তার মুখোমুখি হও। 50 সেন্ট এই সত্যটা বুঝেছিল এবং এটাকেই সে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিল। আমাদের বেশিরভাগ মানুষ ভয়কে একটা দেওয়ালের মতো দেখে, অতুলনীয় বাধা হিসাবে, কিন্তু আসলে সেই দেওয়াল কাগজের, ভেদ করার সাহস করলে ভেঙে যায়। ভয়ের মুখোমুখি হওয়ার প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, কিন্তু ঠিক সেই পদক্ষেপই ভিতরের সমস্ত শক্তিকে জাগিয়ে তোলে। যখন তুমি ভয়কে সামনে দাঁড়িয়ে দেখো, তখন কিছু অদ্ভুত ঘটে। মনে হয় শরীরের ভেতর হালকা একটা কম্পন উঠছে, হৃদস্পন্দন দ্রুত হয়, মস্তিষ্ক তীক্ষ্ণ হয়ে যায়, ইন্দ্রিয়গুলো আরও সচেতন হয়ে ওঠে। এটাই ভয়ের আসল শক্তি। তুমি যদি ভয়কে এড়িয়ে যাও, তাহলে সেই ভয় তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলবে। কিন্তু যদি তুমি তাকে ধরে ব্যবহার করতে শেখো, তাহলে সেই ভয় তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। জীবনের প্রতিটি বড় উন্নতি, প্রতিটি ব্রেক থ্রু, প্রতিটি অসাধারণ পরিবর্তন ভয়ের ঠিক অন্য পাশে থাকে। ভয়ের উপস্থিতি মানে থেমে যাওয়া নয়, এটা একটা সংকেত তুমি সঠিক দিকেই এগিয়ে যাচ্ছ। 50th লয়ের এই অধ্যায় বলে, সুযোগ পাওয়া যায় না, সুযোগ তৈরি করা হয়। যারা ভাগ্যের অপেক্ষায় জীবন কাটিয়ে দেয় তারা বুঝতে পারে না ভাগ্য কেবল তখনই কাজ করে যখন তুমি প্রথম পদক্ষেপটা নাও। কোনো দরজা নিজে নিজে খুলে যায় না যদি তুমি কাজ না করো। 50 সেন্ট কখনো নিজের পরিস্থিতি নিয়ে কাঁদেনি। সে অপেক্ষা করেনি যে কেউ এসে তার প্রতিভা চিনবে বা তাকে সুযোগ দেবে। সে নিজের পথ নিজেই বানিয়েছে, নিজের সুযোগ নিজেই তৈরি করেছে, নিজের কণ্ঠ নিজেই দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছে। তার কাছে সুযোগ কোনো প্রস্তুত উপহার ছিল না, বরং একদম তৈরি করা সৃষ্টি। যখন তুমি নিজের সুযোগ নিজেই বানাতে শেখো, তখন তুমি ভাগ্যের উপর নির্ভর করো না, তুমি কৌশল তৈরি করো। পথ খুঁজে বেড়াও না, পথ তুমি নিজেই সৃষ্টি করো। জীবনে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি সত্যিকারের বুঝতে পারো সুযোগ আকাশ থেকে ঝরে পড়ে না, সেগুলো জন্ম নেয় তোমার সিদ্ধান্ত, তোমার পরিশ্রম আর তোমার সাহস থেকে। যে ব্যক্তি সুযোগ তৈরি করতে শেখে তার পথে কোনো দেয়াল চিরদিন দাঁড়িয়ে থাকতে পারে না। সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে না,
সুযোগ খুঁজছে সেই হাতগুলোকে যারা সেগুলো তৈরি করার সামর্থ্য রাখে। জীবনে থেমে থাকা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এটা তোমাকে ধীরে ধীরে মেরে ফেলে। মানুষকে স্থির থাকার জন্য তৈরি করা হয়নি। মন, দেহ, চিন্তা সব কিছুই তখনই জীবন্ত মনে হয় যখন তুমি চলতে থাকো। এই কারণেই এই বইয়ে স্ট্যাগনেশনকে মৃত্যু আর চলমানতাকে জীবন বলা হয়েছে। যখন মানুষ এগোনো বন্ধ করে দেয়, সে নিজের ভেতরের আগুন হারাতে থাকে। তার স্বপ্ন ঝাপসা হতে শুরু করে, ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যায়, ক্ষমতা একটি বন্ধ ঘরের ভেতরে বন্দী হয়ে যায়। থেমে থাকার সবচেয়ে বড় প্রতারণা হলো এটা আরামদায়ক মনে হয়, কিন্তু সেই আরামই নীরব বিষের মতো তোমার শক্তিকে খেয়ে ফেলে। আমরা কখন থেমে যাই কারণ সামনে পথ স্পষ্ট নয়, কখনো পরিস্থিতি কঠিন, কখনো অগ্রগতি ধীর। কিন্তু চলতে থাকা মানে দ্রুত দৌড়ানো নয়। এর মানে আজ তুমি গতকালের থেকে একটু ভালো হও। একটা ছোট পদক্ষেপ, একটা ছোট পরিবর্তন, একটা ক্ষুদ্র অগ্রগতি দেখতে ছোট হলেও ধারাবাহিকভাবে করলে এগুলোই বিশাল ফল দেয়। তুমি যতই এগোতে থাকবে, পথ ততই পরিষ্কার হতে থাকবে। দরজাগুলো তখনই খুলবে যখন তুমি ধারাবাহিকভাবে কড়া নাড়তে থাকবে। সুযোগগুলো তখনই দেখা যায় যখন তুমি থেমে না গিয়ে চলতে থাকো। তোমার ভেতরে স্পষ্টতা, আত্মবিশ্বাস আর সাহস বাড়ে যখন তুমি থেমতে চাইলেও এগিয়ে যেতে থাকো। পথ কখনোই পরিপূর্ণ হবে না, সময় কখনোই পুরোপুরি ঠিক হবে না, পরিস্থিতিও কখনোই নিখুঁত হবে না, কিন্তু নিখুঁত মুহূর্ত আসলে এটি, মানুষ যেন অপূর্ণ পরিস্থিতিতেও থেমে না যায়। এই অধ্যায় আমাদের একটি গভীর বার্তা দেয় যে যদি জীবনের আসল শক্তি ও সামর্থ্য দিয়ে বাঁচতে চাও, তবে থেমে যাওয়া কোনো বিকল্প নয়। তুমি ক্লান্ত হতে পারো, ধীর হতে পারো, ভুল করতে পারো, হারিয়ে যেতে পারো, কিন্তু থামা যাবে না, কারণ তুমি যখন থেমে যাও, জীবনও তোমার সঙ্গে এগোনো বন্ধ করে দেয়। এগিয়ে চলাই জীবন, যত সামান্যই হোক, প্রতিদিন একটুকু করে এগিয়ে যাওয়া। পৃথিবী শুধু একটি মঞ্চ নয়, প্রতিটি জায়গা, প্রতিটি ইন্ডাস্ট্রি, প্রতিটি পরিবেশ চলে তার নিজস্ব নিয়ম, ভাষা, মনস্তত্ত্ব ও লুকোনো ডায়নামিক্স দিয়ে। যারা শুধু নিজের প্রতিভার উপর ভরসা করে মাঠে নেমে পড়ে, তারা বেশিরভাগ সময় হার মানে সেই সব জিনিসের কাছে যেগুলোকে বোঝার চেষ্টা তারা করেনি। এই অধ্যায় বলে যে জিততে চাইলে প্রথমে সেই মাঠটাকে বুঝতে হবে যেখানে তুমি খেলছো। 50 সেন্ট যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে এলো, সে কেবল একজন শিল্পী হিসাবে আসেনি, সে এসেছিল তীক্ষ্ণ, শান্ত, পর্যবেক্ষণক্ষম মন নিয়ে, যা প্রতিটি ছোট বড় বিষয়কে লক্ষ্য করত। সে মানুষকে পড়েছিল, তাদের উদ্দেশ্য বুঝেছিল, ক্ষমতার গতি প্রকৃতি চিনেছিল এবং শিখে নিয়েছিল ইন্ডাস্ট্রির অলিখিত নিয়ম, যেগুলোর ওপরই পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে। কোনো পরিবেশে সাফল্য শুধু প্রতিভা বা পরিশ্রমে আসে না, আসে সঠিক বোঝাপড়ায়। কোথায় কি কাজ করে, কে কিসে প্রভাবিত হয়, কোথায় চাহিদা আছে, কোথায় ফাঁক আছে, যেখান দিয়ে তুমি ব্রেক থ্রু পেতে পারবে, এটি আসল বুদ্ধিমত্তা। পরিবেশকে বোঝা মানে অন্যদের মতো হয়ে যাওয়া নয়, বরং যেখানে দাঁড়িয়ে আছো সেই জায়গার বাতাস, লয়, রাজনীতি এবং মনস্তত্ত্ব সবকিছু গ্রহণ করা। যখন মাঠকে বুঝে ফেলো, তখন আগেই আন্দাজ করতে শেখো। কৌশল বানানো সহজ হয়, এবং কৌশল সহজ হলে জয় একটা প্রক্রিয়া হয়ে ওঠে, ভাগ্য নয়। প্রতিটি সিস্টেমেই থাকে লুপ হোল, ফাঁকা জায়গা, লুকোনো দরজা, যা শুধু সেই মানুষ দেখে যে মন দিয়ে পরিবেশকে পড়ে, যার দৃষ্টি শুধু উপরে নয়, চারদিকে থাকে। এই অধ্যায় মনে করিয়ে দেয় যে তুমি শুধু নিজের লড়াই লড়ছ না, তুমি এমন একটি মাঠে লড়াই করছো যার নিয়ম আগে থেকেই লেখা, এবং জিততে পারে সেই যে নিয়ম বুঝে খেলে, চোখ বন্ধ করে নয়। 50 সেন্টের শুরুর পথ দেখলে বোঝা যায় সে জিতেছে সবচেয়ে শক্তিশালী বলে নয়, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানত বলে। রাস্তায় একটা নিয়ম চলে, যে নিজের মাথা ঠান্ডা রাখতে পারে না, সে খেলায় নামার আগেই হারিয়ে যায়, কারণ উত্তেজিত হলেই তোমাকে ভাঙা সহজ হয়ে যায়। সে বলেছিল, আমি যখন শান্ত থাকি তখনই আমি সবচেয়ে বিপজ্জনক, কারণ শান্ত মন দেয় স্বচ্ছতা ও শক্তি। তার জন্য ইমোশন কন্ট্রোল কোনো তত্ত্ব ছিল না, ছিল বেঁচে থাকার অস্ত্র। সে জানত রাগে প্রতিক্রিয়া করলে প্রতিপক্ষ সুযোগ নেবে, আর ভয় দেখালে রাস্তা তাকে ধ্বংস করবে। তাই সে নিজের মুখকে এমন একটি মুখোশে বদলে নিল যেখানে রাগ নেই, ভয় নেই, উত্তেজনা নেই, হতাশা নেই, আছে শুধু গভীর নীরবতা। এই নীরবতা ছিল না অভিনয়, ছিল কঠোর প্রশিক্ষণের ফল।
বারবার এমন পরিস্থিতিতে নিজেকে ফেলা যেখানে আবেগকে পরীক্ষা দিতে হয়। ধীরে ধীরে সে শিখল আবেগকে চাপা দিতে নয়, তাদের বুঝতে হয়, তাদের বিরুদ্ধে নয়, বরং তাদের সঙ্গে খেলতে হয়। এবং এটাই সে আমাদের শেখায়। জীবনে বড় সিদ্ধান্ত সবসময় শান্ত মনেই নেওয়া যায়। যখন মস্তিষ্ক পরিষ্কার থাকে তখন আপনি পৃথিবীকে যেমন সত্যি তেমনই দেখতে পারেন। ভয় বা রাগ যেমন দেখাতে চায় তেমন নয়। যদি আপনি নিজের আবেগের মালিক হয়ে যান তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। কঠিন সময় কোনো সাময়িক পর্ব নয়, এটি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আমরা অনেক সময় একে অভিশাপ মনে করি, আর এই দৃষ্টিভঙ্গি আমাদের দুর্বল করে ফেলে। কিন্তু দ্য 50th ল আমাদের শেখায় কঠিন সময় শুধু কষ্টই দেয় না, এটি আমাদের প্রস্তুত করে, আমাদের ভেতরের লুকানো শক্তিকে জাগিয়ে তোলে। 50 সেন্ট এই শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগিয়েছিলেন। তিনি কঠিন সময়কে শুধু সহ্য করেননি, বরং সেটাকেই নিজের অস্ত্র বানিয়েছিলেন। যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখন সাধারণত ভয়, রাগ বা হতাশাই আমাদের প্রথম প্রতিক্রিয়া। কিন্তু যারা নিজের ভেতরের শক্তিকে চিনে নেয় তারা প্রতিটি সমস্যাকেই সুযোগ হিসেবে দেখে। কঠিন সময় আমাদের ভাঙতে আসে না, বরং নতুন দৃষ্টিভঙ্গি দিতে আসে। 50 সেন্টের কাছে কঠিন সময় বাধা ছিল না, ছিল জয়ের জন্য একটি চ্যালেঞ্জ। প্রতিটি কঠিন মুহূর্ত তাকে আরও শক্তিশালী করেছে, তার কৌশলকে উন্নত করেছে এবং তার সিদ্ধান্তগুলোকে আরও স্পষ্ট করেছে। কষ্টকে প্যাসিভলি সহ্য না করে তাকে সক্রিয়ভাবে গ্রহণ করা, এই মনোভাবই মানুষকে শক্তিশালী করে। কঠিন সময়কে গ্রহণ করুন, বুঝুন এবং নিজের ভেতর থেকে সেই শক্তি বের করে আনুন যা অন্য কোথাও তৈরি হয় না। এই গ্রহণযোগ্যতাই আপনাকে ক্ষমতাবান করে তোলে। যারা প্রতিকূলতার মধ্যে থেকেও লুকানো সুবিধা খুঁজে নেয় তারাই এগিয়ে যায়। এই অধ্যায়ের মূল বক্তব্য হল কঠিন সময়কে শুধু বাধা হিসেবে দেখবেন না, এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন, যাতে প্রতিটি চ্যালেঞ্জ আপনার ভেতরের শক্তিকে আরও গভীর করে। আর যখন আপনি এভাবে চলতে শিখবেন তখনই আপনি সত্যিকারের অপ্রতিরোধ্য হবেন। জীবনে সফলতা এবং সাধারণতার মাঝের দূরত্ব অনেকটাই নির্ভর করে আপনার সাহসিকতার উপর। যারা সবসময় সেফ প্লে করে তারা মিডিওক্রিটিতেই আটকে যায়, কিন্তু যারা হিসেব করে ভয়হীন ও আগ্রাসী পদক্ষেপ নেয় তারাই বড় ব্রেকথ্রু পায়। দ্য 50th ল এটি 50 সেন্টের দার্শনিকতার মূল অংশ। তিনি কখনো রক্ষণের ভূমিকায় খেলেননি, সবসময় সুযোগ দেখেই সাহসী পদক্ষেপ নিয়েছেন। সাহসী হওয়া শুধু মনোভাব নয়, এটি একটি মানসিকতা। এটি হলো ভয়কে সামনে রেখে দাঁড়াতে পারা, ঝুঁকি নিতে সাহস রাখা এবং অনিশ্চয়তার মাঝে সিদ্ধান্ত নেওয়ার স্পষ্টতা। সেফ প্লে আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে সাহসিকতা প্রয়োজন। এই সাহসী আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। 50 সেন্টের কাছে আগ্রাসী হওয়া মানে বেপরোয়া হওয়া নয়, বরং সুযোগকে নিজের দিকে টেনে আনা, বাধাকে চ্যালেঞ্জ করা এবং পৃথিবীকে দেখানো যে আপনি প্যাসিভ নন। সাহসিকতা সেই শক্তি যা আপনার কাজে গতি আনে। যখন আপনি হিসেব করা আগ্রাসন নিয়ে এগোতে শেখেন তখন আপনার হাতে নিয়ন্ত্রণ চলে আসে। আপনি আর খেলায় প্যাসিভ অংশগ্রহণকারী থাকেন না, খেলাটির নির্মাতা হয়ে ওঠেন। সাহসী পদক্ষেপ শুধু কাজে নয়, চিন্তা ও কৌশলেও দেখা যায়। এটি হলো ভয়কে সিদ্ধান্ত থেকে দূরে রাখা, অনিশ্চয়তার মাঝেও স্থির থাকা এবং প্রতিটি পদক্ষেপে সর্বোচ্চ লাভ তোলার কৌশল। সাহস আপনাকে পরিস্থিতির মালিক করে, আর সেফ প্লে আপনাকে পরিস্থিতির দাসে পরিণত করে। সেফ প্লে আপনাকে পূর্বানুমেয় করে তোলে, কিন্তু সাহস আপনাকে স্মরণীয় করে তোলে। এই কারণেই 50 সেন্টের দর্শন বলে, জয় কখনো প্যাসিভ খেলোয়াড়দের জন্য নয়। সাহসী হওয়া মানে দেখানোর জন্য নয়, এটি হলো আত্মবিশ্বাস, স্পষ্টতা এবং নিরলস কর্মের মিশ্রণ। যখন আপনি এই কলা অর্জন করবেন তখনই আপনি আপনার সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে পারবেন, এবং সেটাই সেই স্থান যেখানে আসল ব্রেকথ্রু জন্ম নেয়। সাহসী থাকা এবং হিসাব বুদ্ধি সম্পন্ন থাকা দুই আলাদা বিষয়। অনেকেই মনে করে যে যারা ভয়হীন তারা অসাবধানতায় চলে যেতে পারে, কিন্তু দ্য 50th ল আমাদের শেখায় যে আসল সাহসের মানে কখনো অযথা ঝুঁকি নেওয়া নয়। সাহসী হওয়া মানে শুধুমাত্র কাজ করা নয়, বরং প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নেওয়া। এই স্কিল 50 সেন্ট তার জীবনে বারবার প্রমাণ করেছেন। ঝুঁকি সর্বদা আমাদের চারপাশে থাকে, এটি কোনো হুমকি নয়, বরং একটি সুযোগও হতে পারে, কিন্তু তা তখনই যখন আপনি এটি বুঝে পরিচালনা করেন। প্রস্তুতি ছাড়া ঝুঁকি নেওয়া কেবল জুয়া খেলা। ঝুঁকির সঙ্গে পরিকল্পনা এবং সচেতনতা জুড়লে সেই ঝুঁকি আপনার জন্য শক্তিতে পরিণত হতে পারে। 50 সেন্ট প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করতেন।
তিনি ভাবতেন না যে স্রেফ করি এবং দেখি কি হয়, বরং তিনি ভাবতেন যে যদি আমি এই পদক্ষেপ নেই, সম্ভাব্য ফলাফল কি হতে পারে, কি প্রতিক্রিয়া আসতে পারে এবং কিভাবে আমি প্রস্তুত থাকব যাতে ক্ষতি সর্বনিম্ন হয়। এই হিসেব তাকে রেকলেস নয়, আনস্টপেবল করে তোলে। ঝুঁকি নেওয়া মানে কেবল ভয় উপেক্ষা করা নয়, এর মানে হলো আপনি আপনার সক্ষমতা, সম্পদ এবং বিকল্পগুলো সঠিকভাবে মূল্যায়ন করে সচেতন সিদ্ধান্ত নেন। এই ভারসাম্যই ভয়হীনতা এবং বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য দেখায়। যখন আপনি হিসাব বুদ্ধি সম্পন্ন ঝুঁকি নেন, তখন অনিশ্চয়তা ভয়কে প্রভাবিত করতে পারে না। আপনি বুঝতে পারেন যে প্রতিটি পরিস্থিতির প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে রয়েছে। এই মানসিকতা শুধুমাত্র আর্থিক বা কর্মজীবনের সিদ্ধান্তেই নয়, বরং প্রতিটি ব্যক্তিগত এবং পেশাগত চ্যালেঞ্জেও কাজে আসে। এই অধ্যায়ের মূল ভাবনা হল ঝুঁকি নিতে ভয় পাবেন না, কিন্তু সবসময় প্রস্তুত থাকুন। ঝুঁকি তখনই আপনার জন্য অস্ত্র হয়ে ওঠে যখন আপনি এটি অন্ধবিশ্বাসে নয়, কৌশলী পূর্বদৃষ্টি নিয়ে পরিচালনা করেন। ভয়হীন হওয়া মানে কেবল কাজ করা নয়, সঠিক কাজ করা, এবং এই স্কিলই গড় এবং অসাধারণের মধ্যে পার্থক্য করে, যেখানে শুধু সাহসী থাকা নয়, বুদ্ধিমানও থাকা জরুরি। জীবনের দিশা এবং গতি দুই আলাদা বিষয়। আপনি যতই দ্রুত দৌড়ান, যদি দিশা স্পষ্ট না থাকে তবে শক্তি বৃথা যায়। দ্য 50th লতে এটাই বার্তা যে যাদের কাছে উদ্দেশ্য থাকে তাদের মধ্যে অপ্রতিরোধ্য শক্তি থাকে। 50 সেন্ট তার যাত্রায় এই নীতি অনুসরণ করেছিলেন। তার প্রতিটি পদক্ষেপ কেবল কাজ নয়, উদ্দেশ্য নির্ভর কাজ ছিল। উদ্দেশ্য আপনার জন্য একটি অভ্যন্তরীণ কম্পাসের মতো কাজ করে। এটি নির্দেশ দেয় কোন পদক্ষেপ অর্থপূর্ণ এবং কোনটি শুধু শব্দ। যখন উদ্দেশ্য স্পষ্ট হয়, তখন আপনার পরিশ্রম, কৌশল এবং মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়ে যায়। এই সমন্বয়ে গড় প্রচেষ্টা এবং অসাধারণ ফলাফলের মধ্যে পার্থক্য তৈরি করে। উদ্দেশ্য নির্ভর গতি কখনো র্যান্ডম হয় না, এটি ধারাবাহিক, অবিচল এবং অপ্রতিরোধ্য হয়। যখন আপনি জানেন কেন এগোচ্ছেন, তখন বাধা আপনাকে ভয় দেখাতে পারে না। সমস্যাগুলো কেবল আপনার কৌশল এবং সৃজনশীলতাকে পরীক্ষা করে। উদ্দেশ্য আপনাকে স্থিতিশীল রাখে, পরিস্থিতি যতই অনিশ্চিত হোক না কেন। 50 সেন্টের দার্শনিক দৃষ্টিতে উদ্দেশ্য কেবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা নয়, এটি একটি গভীর প্রতিশ্রুতি যা আপনার সিদ্ধান্ত, কাজ এবং মানসিকতাকে পরিচালনা করে। এটি আপনাকে বিভ্রান্তি থেকে দূরে রাখে এবং ধারাবাহিকভাবে এগোতে শক্তি দেয়। উদ্দেশ্য থাকলে শক্তি ছড়ায় না, বরং কেন্দ্রীভূত হয়, এবং কেন্দ্রীভূত শক্তি সর্বদা শক্তিশালী বল দেয়। এই অধ্যায়ের মূল বার্তা হল, যদি আপনি কেবল প্রতিক্রিয়াভাবে জীবনযাপন করেন, তাহলে আপনার গতি দুর্বল এবং অস্থিতিশীল থাকবে। কিন্তু যখন আপনার কাজ উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়, তখন প্রতিটি দিন, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ব্যর্থতা আপনাকে অপ্রতিরোধ্য করে তোলে।